আমন্ত্রণ বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরেভ। যক্ষা এমন একটি জটিলতা, আমরা বেশিরভাগ ক্ষেত্রে ধরি নেই এটি কেবলমাত্র ফুসফুসের রোগ। তবে কেবলমাত্র ফুসফুস নয়, এটি আমাদের শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গকেই ক্ষতিগ্রস্ত করতে পারে এবং আমাদের শরীরের মূল স্তম্ভ অর্থাৎ মেরুদণ্ডকেও। এবং এই মেরুদণ্ডের টিউবারকুলোসিস অর্থাৎ যক্ষা এমন একটি জটিলতা যা নিঃশব্দে আমাদের শরীরে ছড়িয়ে পড়ে এবং শরীরকে অত্যন্তভাবে ভয়ঙ্কর দুর্বল করে ফেলতে পারে এবং নানা জটিলতার কারণ সৃষ্টি করতে পারে। দর্শক, আজ আমরা কথা বলবো মেরুদণ্ডের যক্ষা নিয়ে এবং বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম, চিফ কনসালটেন্ট বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ। স্যার, যক্ষা কথাটি শুনলেই আমাদের মনের মধ্যে একটি বিষয় চলে আসে যে ফুসফুসের একটি সংক্রমণ, এবং একটি সময় পর্যন্ত প্রবাদ ছিল যে যার হয় যক্ষা তার নেই রক্ষা। তো এই যে যক্ষা মেরুদণ্ডে হতে পারে, এই বিষয়টা কিন্তু অনেকের জন্য একদম সম্পূর্ণ নতুন। তাই একটু জানতে চাই যে মেরুদণ্ডে যক্ষা বলতে আমরা কি বুঝি? ধন্যবাদ। আপনি ঠিকই বলছেন যে আসলে যক্ষা বলতে আমরা মনে করি যে ফুসফুসের যক্ষা, একজন লোকের কাশি হবে, কাশির সাথে রক্ত আসবে, মানুষ শুকিয়ে যাবে, শরীরে জ্বর থাকবে, অল্প অল্প জ্বর থাকে এবং এটা সাধারণত বিকালের দিকে সন্ধ্যার দিকে জ্বর হয়, রাতের দিকে আবার একদম ঘাম ছেড়ে আপনার হলো ছেড়ে যায়। আবার দেখা যায় যে ওনাদের খাবার দাবার খুব অরুচি এবং অল্প কারণে শীত শীত ভাব এবং শুকিয়ে যায়। এগুলো হলো আপনার প্রাথমিক যক্ষার একটা কারণ। ফুসফুসের যক্ষা শনাক্ত করা খুব ইজি এবং এটার ট্রিটমেন্ট খুব ভালো এবং রেজাল্টও খুব ভালো। আচ্ছা, দুঃখজনক হলে সত্য যে যখন মেরুদণ্ডের যক্ষা আমরা বলি, এটা কিন্তু অনেক জটিল। জটিল ইন এ সেন্স যে ডায়াগনোসিস করা খুব কঠিন হয়ে যায়, এই রোগ শনাক্ত করা খুব কঠিন এবং এই শনাক্ত হয় অনেক দেরিতে। যখন শনাক্ত হয় তখন অনেক কমপ্লিকেশন, অর্থাৎ কিনা এই রোগের যে জটিলতা, যে যেমন মনে করেন যে প্যারালাইসিস একটা আমরা বলি, যে যক্ষাজনিত প্যারালাইসিস, তার আগে তার প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে যাওয়া এবং ফাইনালি দেখা যায় যে শুয়ে থাকতে থাকতে পিছনে ঘা হয়ে যায়। তার চেয়েও মারাত্মক হলো যে মেরুদণ্ডটা সোজা থাকে না, বিভিন্ন দিকে বাঁকা তেরা হয়ে, আমরা বলি ডিফর্মিটি। সামনের দিকে বাঁকা হইতে পারে, কাইফোসিস, সামনের দিকে বাঁকা হয়ে আবার হেলে যেতে পারে, স্কোলিওসিস, দুইটা মিলিয়ে কাইফোস্কোলিওসিস। সো এই ধরনের জটিলতা নানাবিধ কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে। কিন্তু স্যার, এই যে প্রাথমিক পর্যায়ে ধরা পড়ছে না, তাহলে কি ধরনের উপসর্গগুলো প্রকাশ পায় যে রোগীরা বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে, সুনির্দিষ্টকরণ হচ্ছে না? সুন্দর, কারণ দেখা যাবে যে প্রাথমিক যক্ষা যেটা আপনি বললেন ফুসফুসের যক্ষা, এর জন্য তো সিমটমসগুলো আমরা বলে দিলাম। কিন্তু যখন মেরুদণ্ডের যক্ষা আমরা বলি সেকেন্ডারি যক্ষা, এটাতে শতকরা 50% ওই ধরনের কোনো সিমটমস থাকে না। যেমন ধরেন জ্বর থাকবে না, যেমন তার কাশি থাকবে না, কাশির সাথে রক্ত আসবে না, স্বাস্থ্য অনেক সময় ভালো থাকে এবং তার নিউরোলজিক্যাল যেমন প্যারালাইসিস এগুলো থাকে না। তাহলে 50% রোগী কিন্তু তার যক্ষা আছে কিন্তু কেউ ওইদিকে চিন্তাই করে না। আর এই যে বাকি 50% রোগী যখন ব্যথা হয়, ব্যথার তো নানাবিধ কারণ আছে, তখন এই রোগীগুলা বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে। প্রাথমিক অবস্থায় যখন মেডিসিনের ডক্টরের কাছে যায়, কোমরের দিকে ব্যথা, অনেক সময় ভুলে যায়, কিডনির ডক্টরের কাছে যায়, এরপর হয়তো অর্থোপেডিক সার্জন, দেন নিউরোসার্জন, নিউরোলজি, বিভিন্নভাবে পেশেন্টগুলো ঘুরতে থাকে। এই ঘোরার কারণের জন্য রোগটা অনেক জটিল হয়ে যায়। তখন প্রাথমিক অবস্থায় যখন তার ব্যথা, যদি আমরা চিন্তা করি যে এটা টিবি এবং এটা যদি আমরা ডায়াগনোসিস করে ফেলতে পারি, তাহলে কিন্তু ওষুধের দ্বারাই ভালো হয়ে যায়। কিন্তু যখন ঘুরতে থাকে আস্তে 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 অনেক জটিল হয়ে গেল, মেরুদণ্ডটা বাঁকা হয়ে গেল, তার পা অবশ, আমরা মনে করতেছি যে নিউরোলজির কোনো কারণের জন্য একটা পর্যায়ে যখন প্যারালাইসিস হয়ে যায়, শুয়ে থাকতে পিছনে ঘা হয়ে যায়, শুধুমাত্র যক্ষার জন্য একজন ব্যক্তি প্যারালাইসিস হয়ে যেতে পারে। এবং এটা শুধু প্যারালাইসিস না, যদি আমরা ঘাড়ের জন্য চিন্তা করি, 4 হাত পা অবশ হয়ে যেতে পারে এবং প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে যাবে। তাহলে আপনার দেখা গেল যে আপনার পিঠে হোক, কোমর হোক, ঘাড়ে হোক, একটা পর্যায়ে গেলে কিন্তু মেরুদণ্ডের যক্ষার জন্য মানুষ প্যারালাইসিস হয়ে যায়, পঙ্গু হয়ে যায়। এবং অনেক সময় আছে যেটা আউট অফ কন্ট্রোল, এত কন্ট্রোল হারিয়ে ফেলে যে তখন কিন্তু মানুষ মরেও যায়। তাহলে আমাদের দেখা যাবে যে 50% লোক আনডায়াগনোজ থাকতেছে এবং এই রোগ নির্ণয় করতে করতে অনেক দেরি হয়ে যাবে, অনেক কমপ্লিকেশন হয়ে যাবে অলরেডি। এখন আমাদের যারা এই সাবজেক্টের, আমরা কিন্তু তাদেরকে একটু কথা বললেই বুঝতে পারি, কিন্তু আমাদের কাছে অনেক সময় যারা সরাসরি আসে খুবই কম, কিন্তু অনেক ঘুরে
অনেক দেরিতে চলে আসে। আচ্ছা, মজার জিনিস হলো যে যক্ষা কিন্তু একটা মেডিকেল কি বলা ডিজিজ, এটাকে আপনি ওষুধের দ্বারাই ভালো করতে পারেন। এখন আমাদের এই যে অপারেশনের ক্ষেত্রে শতকরা ধরেন যাদের মানে 30% রোগীর হয়তো আমাদের সার্জারি লাগে, আর কিন্তু 70% রোগীর কিন্তু মেডিসিনের মাধ্যমে রিকভারি করা সম্ভব। স্যার একটু জানতে চাই যে এই যে এত ঘুরছে সুনির্দিষ্টকরণ হচ্ছে না, বিশেষ কি ধরনের পরীক্ষা রয়েছে যেটা সহজে দিতে পারছে না বা এত কেন ভোগান্তি হচ্ছে রোগীদের? ধন্যবাদ। যদি ধরেন আমরা আসলে প্রথমে চিন্তা করি যে এটা টিবি, এই যক্ষার ধরেন সিম্পল একটা ব্লাড পরীক্ষা করলে আমরা অনেক কিছু পেয়ে যাই। যেমন যাদের টিউবারকুলোসিস থাকে, সিম্পল ব্লাডের মধ্যে আমরা একটা ইএসআর একটা জিনিস দেখি অনেক হাই, দেখা যাবে যে আপনার একটু ডিফারেন্সিয়াল কাউন্ট, নিউট্রোফিল তার কম কিন্তু তার লিম্ফোসাইটস অনেক বেশি, তার এনিমিক থাকে, একটু রক্ত শূন্যতা থাকে। আমরা কিন্তু এই সিম্পল জিনিস দেখলে আমরা বুঝতে পারি যে এটা টিবির ফেভারে যায়। এরপরে যেমন আমরা করি এক্সরে, এক্সরে করে একদম আর্লিয়েস্ট পসিবল যে ডিস্কগুলো থাকে ওই জায়গায় ডিস্কগুলো রিডিউসড হয়ে যায়। তাহলে যারা চিন্তা করবে যেটা টিবি তারা কিন্তু ভাববে যেটা যক্ষা হতে পারে। এরপরে আমরা করি হলি এমআরআই। আচ্ছা, এমআরআই করলে পরে আমরা মোটামুটি ভাবে ধরেন 90-95% কনফার্ম হয়। 100% কনফার্ম হইতে গেলে ওই পার্টিকুলার জায়গা থেকে যদি আমরা টিস্যু নিতে পারি, জিন এক্সপার্ট আমরা পরীক্ষা করতে পারি, তাহলে 100% আমরা কনফার্ম হয়। এছাড়াও এখন আছে মানে ওই টিস্যু ছাড়াও কন্টেম্পোরারি গোল্ড টিবি বলে একটা পরীক্ষা, তারপরে ইমিউনোলজিক্যাল টেস্ট আইজিজি আইজিএম, এগুলো যদি আমরা করি তাহলে কিন্তু আমরা ডায়াগনোসিস করে ফেলতে পারি। সঠিক জিনিস হলো যে আমি কি আসলে এটাকে যক্ষা ভাবছি কিনা, যিনি কনসালটেন্ট যিনার কাছে যাবেন ওই ডাক্তার ওই দিকে চিন্তা করছেন কিনা খুব ইস্যু। কারণ হলো শতকরা 50% আমি বলছি যে ওই নর্মাল যে যক্ষার যে উপসর্গ সেটা তো থাকবে না, তাহলে আপনাকে একটু ডিপলি চিন্তা করতে হবে তার ব্যথার অন্য কারণ যখনই খুঁজে পাবে না, তার কিডনি ভালো, তার অন্য কোনো নার্ভের কোনো মানে ডিজিজ না, তখন আপনাকে ভাবতে হবে যে এটা কি হতে পারে যক্ষা হতে পারে যক্ষা। তখন ওই লাইনে যদি আপনি চিন্তা করেন, ওই লাইনে যদি আপনি পরীক্ষা নিরীক্ষা করেন, তাহলে কিন্তু আমরা বুঝতে পারি। যেমন আমরা যখন পিঠের মধ্যে আমরা হাত দিব, দেখা যায় আমরা গিভ বাস বলি, তখন এরকম একটা অ্যাঙ্গুলেশন একটু উঁচু হয়ে থাকবে, আর ওই জায়গায় যদি আমরা একটু হিট করি তাহলে সে ব্যথা ফিল করবে। আমাদের ডায়াগনোসিস হয়ে যায় যে যেন আমরা গিভ বাস আছে, ফিজিক্যাল এক্সামিনেশন খুব ইম্পর্টেন্ট, যার তার গিভ বাস আছে ওভিয়াস উপর থেকে দেখা যাচ্ছে, চাপ দিলে সে ব্যথা ফিল করতেছে। কিছু কিছু ক্ষেত্রে পেশেন্টের তো দেখা যাবে যে আমরা বলি কোল্ড অ্যাবসেস, মানে এক সাইড একটা ফোড়ার মতো নিয়ে আসছে, এক্সরে করলেও তার একটা কোল্ড অ্যাবসেসের আলাদা একটা শ্যাডো আছে বোঝা যায়। চেস্টের মধ্যে একদম পাস, যে মেরুদণ্ডের এই যে মেরুদণ্ডের পাশে দুই পাশে একদম হিউজ পাস একটা মানে ফিউজিফর্ম সোয়েলিং থাকবে। আমরা বলি একটা আছে বার্ড নেস্ট অ্যাপিয়ারেন্স, মানে পাখির বাসার মতো, যে বাবুই পাখির বাসার মতো হিউজ পাস। আচ্ছা, এগুলো আবার নিচের দিকে যদি থাকে, আমরা আল্ট্রাসোনোগ্রাম করলে লাম্বার রিজনে দেখা যাবে ওখানে যে শ্বাস মাসেল আছে, ওই শ্বাস অ্যাবসেসের মতো থাকে। একজন সনোলজিস্ট তিনি একটা আল্ট্রাসোনোগ্রাম করেও কিন্তু বলতে পারবেন যে হ্যাঁ এই জায়গায়। এই ক্ষেত্রে স্যার ডায়াগনোসিসের ক্ষেত্রে কিংবা একজন সনোলজিস্ট অবশ্যই দক্ষ হওয়া প্রয়োজন, এবং বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা এত ভোগান্তি শিকার হয় শুধুমাত্র দক্ষ চিকিৎসকের কাছে না যাওয়ার কারণে, এবং অনেকে বুঝে উঠতে পারে না যে এই সমস্ত জটিলতার জন্য কার কাছে যেতে হবে। স্যার চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে যে আমরা মেডিসিনের কথা বলছি, এটি আসলে কতদিন খাওয়া প্রয়োজন এবং আদৌ কি কোনো সার্জারির প্রয়োজন আছে কিনা আমরা জানবো, তবে সময় আছে একটি ছোট্ট বিরতি নেবার। ধন্যবাদ। প্রিয় দর্শক, বাংলাদেশ স্পাইন ও অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরেফ, এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। বিরতির আগে কথা বলছিলাম যে যাদের ক্ষেত্রে মেরুদণ্ডে যক্ষা হয়েছে, আপনি বলছিলেন অনেকের ক্ষেত্রে কমপ্লিকেশন হিসেবে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যেতে পারে, তাই প্রাথমিক অবস্থায় সুনির্দিষ্টকরণ করাটা খুব বেশি জরুরি। স্যার, যখন সুনির্দিষ্ট হয়ে যায় চিকিৎসা পদ্ধতিতে যে সুবিধাগুলো রয়েছে, কাদের ক্ষেত্রে ওষুধ খাওয়া প্রয়োজন এবং কখন সার্জারি প্রয়োজন? ধন্যবাদ। কয়েকটা জিনিস যদি আমরা দেখি রোগীকে শুরুতেই যে তার প্যারালাইসিস শুরু হয়ে গেছে অথবা হয়ে যাচ্ছে,
বা টিবির ওষুধ খাচ্ছে তারপরেও সে ইমপ্রুভ করতেছে না, তখন একটা ইন্ডিকেশন তার সার্জারি। আর যদি দেখা যায় না তার যক্ষা হয়েছে, মেরুদণ্ডও তার অত খারাপ না, অর্থাৎ কিনা আমরা যেটা বললাম গিববাস, বাঁকা হয়ে গেছে, উঁচু হয়ে গেছে, এরকম কোনো কিছু নাই, প্যারালাইসিসও নাই, কিন্তু তার যক্ষাটা কনফার্ম, তখন কিন্তু আমরা এটাকে ওষুধের দ্বারাই আমরা চিকিৎসা করব। এবং এক সময় এই ওষুধ লম্বা টাইম খাওয়ানো হতো, 1.5 বছর 2 বছর। এখন সারা ওয়ার্ল্ড একটা কনসেনসাসে আসছে যে না, 12 মাস যদি ওষুধ খাওয়ানো যায়, রেজিম ভাগ করা আছে, 4 ড্রাগস রেজিম, 4টা ড্রাগ কম্বিনেশন দিলে 12 মাসে হয়ে যাবে। সুতরাং 12 মাস তাকে খেতেই হবে, কোনোভাবেই 12 মাসের কম খাওয়া যাবে না। ক্ষেত্র বিশেষ আমাদের দেশের মতো দেশ অনেক সময় 13, 14, 15 মাস আমরা খাওয়াই, কারণ হয়তো ওষুধটা ঠিক মতো খেতে পারে নাই, সবার শারীরিক গঠন একরকম না, তাদেরকে 12 মাস থেকে 15 মাস অনেক সময় করে। এটা নির্ভর করে যিনি ডাক্তার, যিনি তাকে মানে ডিল করতেছেন ওনার উপরে। বাট নর্মালি যদি আমরা বলি সারা বিশ্ব 12 মাস ওষুধ খাবো। এখন সার্জারির ক্ষেত্রে অলরেডি সে প্যারালাইসিস হয়ে গেছে, অলরেডি তার পিছনে ঘা হয়ে গেছে, অলরেডি প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে গেছে এবং মেরুদণ্ড তার বাঁকা হয়ে গেছে, মানে এগুলো যদি থাকে পরে গিয়ে এই ধরনের যখন আপনার ডায়াগনোসিসের সাথে আমরা পাবো, প্লাস মনে হবে যে দিন যাচ্ছে আরো প্যারালাইসিস বেড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে চিকিৎসা হলো অপারেশন। মানে অপারেশন করে আমরা কি করি? যে জায়গায় আসলে টিবিটা হয়েছে ওই জায়গায় একটা ছিদ্র করে কয়েকটা জিনিস, একটা হলো যে প্রাথমিক অবস্থায় যে আমরা বলছিলাম হিউজ পাস থাকে, হাড়গুলো ড্যামেজ থাকে। সাধারণত যদি মেরুদণ্ডের যক্ষা হয়, 2টা হাড়, 2টা ভার্টিব্রা, মানে এরকম 2টা কশেরুকা মিনিমাম ইনভলভ হয়, সামটাইমস 3টাও। সো 2টা ভার্টিব্রা যখন নষ্ট হয়ে যাচ্ছে, এগুলোকে আমরা রিকনস্ট্রাকশন বলি, মানে ওকে সাপোর্ট দিতে হবে। যে সমস্ত পুজ, ডেড ডিভাইডলেস টিস্যু, মানে স্বাভাবিক ওগুলোকে সব ওয়াশ আউট করা, সমস্ত কিছু ওয়াশ আউট করে মেরুদণ্ড বাঁকা হয়েছে, মেরুদণ্ড বাঁকাটাকে সোজা করা, এবং ওইটার ভিতরে আমরা রড স্ক্রু দিয়ে আমরা ফিক্সড করি, যাতে করে সে যেন ওই জায়গায় কোনো নড়াচড়া অবস্থায় না থাকে। প্লাস এই যে নার্ভ টিস্যুকে চাপ দিয়ে ধরে রেখেছিল ওইটাকে ফ্রি করে আর ফার্দার যেন কোনো ড্যামেজ না হয় সেরকম একটা পরিবেশ তৈরি করা। তো সেক্ষেত্রে নির্ভর করে, যেমন ঘাড়ের দিকে আমরা সামনের দিকে দিয়ে অপারেশন করি, করে আমরা প্লেট স্ক্রু, অনেক সময় কোমর থেকে আবার হাড় নিয়ে আসি, আবার কিছু ক্ষেত্রে আছে যে হাড়ের পরিবর্তনেও জিনিস পাওয়া যায়, ওগুলো আমরা এগুলো সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করি। আর যদি আমরা কোমরের দিকে বা পিঠের দিকে চিন্তা করি, তাহলে আমরা সাধারণত পিছন দিক থেকে আমরা সার্জারি করি, এবং সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যে আমরা পিছন থেকেই পুরা মেরুদণ্ডের স্পাইনাল কর্ডটার চতুর্দিকে আমরা ফ্রি করে ফেলতে পারি, করে আবার যে সামনের যে বডি মানে ভার্টিব্রা এটাও আমরা তৈরি করতে পারি। ওইটা একটা সাপোর্ট আছে, মেটালিক সাপোর্ট, যেটা অ্যালয়, মানে আমরা কেজ বলি, সিলিন্ডার কেজ, নানা রকমের কেজ আছে, এই কেজগুলো আবার বড় করা যায়। কেজ মানে 2টা ভার্টিব্রার সাপোর্ট হিসেবে, আর পেছন থেকে আমরা রড করে দিয়ে ফিক্সড করে দিই। এরকম যদি হওয়া যায়, পেশেন্ট ইমিডিয়েটলি তার কিন্তু নিউরোলজি, যেমন একটা রোগী হাঁটতে পারে না, কিন্তু সে হয়তো সাপোর্ট দিয়ে হাঁটতেছে, অপারেশন করার পরের দিন থেকে সে সাপোর্ট ছাড়া হাঁটবে। এবং এদেরও কিন্তু ওষুধ এরকম এই 12 মাস আপনি মিনিমাম খাওয়াবেন। আর সুবিধা হলো যেই পেশেন্ট পিছনে যে ঘা ছিল, এই ঘাটা আস্তে আস্তে শুকিয়ে যাবে, বাঁকা ছিল বাঁকাটা সোজা হয়ে গেছে। একটা নর্মাল মেরুদণ্ড যেমন থাকার দরকার, আমরা ঠিক সেরকম ভাবে মেরুদণ্ডটাকে তৈরি করে দেব। প্লাস হচ্ছিল যে যত ধরনের প্রেশার ছিল কর্ডের মধ্যে, এটাকে যদি আমরা ফ্রি করে দিতে পারি, তাহলে সে হলো ধরেন তার এই সিমটমস ফ্রি হয়ে যায়। স্যার, এই যে সমস্যাটির কথা বললেন এবং একটি অপারেশন, আমার কাছে খুবই জটিল প্রক্রিয়া মনে হচ্ছে। তো রোগীরা কি আসলে করে, এমনকি কোন রোগী আপনার কাছে অপারেশন করেছে? আপনি দেখতে চান আমরা দেখাইতে পারি, হ্যাঁ, যদি আমরা একটা ভিডিওতে যাই, তখন এই পেশেন্টটা দেখেন ভালো করে, যে আমরা মার্ক করা আছে, প্রথমটা যে গোল সাইড থেকে যদি দেখেন দেন 2টা হাড়ের অর্ধেক অর্ধেক খেয়ে ফেলছে, এবং এই রোগীটা কিন্তু সম্পূর্ণ প্যারালাইসিস হয় নাই, বাট উনি কিন্তু হাঁটতে পারেন না। আমরা পরবর্তী সময় আমরা ভিডিওতে দেখতে পাবো। এখন এই নেক্সট স্লাইডে যদি যাই, যে আমরা বুঝবো কেমনে, এইটা দেখেন, এই যে এমআরআই প্রাথমিকটা, আর যে বড় গোল করা দেন 2টা হাড় মনে একদম খেয়ে, মানে একদম ভিতরের ওই কশেরুকার জায়গাটা একদম খেয়ে ফেলেছে, বিরাট করে আপনি দেখেন ওই যে সাদা, হ্যাঁ, এবং পিছনে যেটা আপনি ওই ব্রেন থেকে চিন্তা করেন মোটা রগ স্পাইনাল কর্ড নেমে আসতেছে, প্রথমের একদম নিচে লাল গোল করা চাপ দিয়ে ধরে আছে, তার মানে কি যে তার উপরে ব্রেনের সাথে নিচের পায়ের তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল একদম, তার নিচের যে পায়ের অনুভূতি, তার মানে এমন ভাবে যদি কোনো নার্ভের কম্প্রেশন হয়, চাপ লেগে থাকে, তাহলে অস্বাভাবিক যে চলাফেরা সে করতে পারে না। যদি আমরা এর পরের স্লাইডটা আমরা যাই, আপনি এখন দেখেন আমরা সার্জারি করে কি করলাম, তো আমরা একদম অ্যালাইনমেন্টে নিয়ে আসলাম,
মেরুদণ্ডটা যেটা বাঁকা ছিল সেটাকে আমরা সোজা করে আচ্ছা। নর্মাল অ্যালাইনমেন্ট। এখানে কিন্তু সম্পূর্ণ ড্যামেজ হয় নাই বিধায় আমরা নতুন করে হাড় তৈরি করি নাই, কিন্তু হাড়টা যে ডিসপ্লেসড ছিল ওইটাকে লাইন মতো নিয়ে আসছি। পুজ টুজ ডেড ডিভাইডার টিস্যু মানে আনহেলদি টিস্যু সব ফেলে দিলাম। এখন যদি ধরেন এখানে আস্তে আস্তে এই হাড়গুলো আবার গ্রো করলে সুন্দর একটা সলিড ফিউশন হবে। যদি আমরা পরের স্লাইডে যাই তাহলে আমরা দেখতে পাবো, দেখেন এই পেশেন্টটা মাঝখানে দেখেন লাঠি দিয়ে হাঁটতেছে। এটাকে যদি আমরা ক্লিক করি আপনি দেখেন যে সে হাঁটতে গেলে তাকে কিন্তু দেখেন সে কিন্তু প্রস্রাব তার কন্ট্রোল নাই, সে ব্যাগ নিয়ে হাঁটতেছে এবং সে লাঠি দিয়ে হাঁটতেছে, মানে সাপোর্ট নিয়ে হাঁটতে হচ্ছে, ছাড়া কোনোভাবে হাঁটতে পারতেছে না। এইটা যদি আমরা পরের যে লাস্ট স্লাইডটা যদি যাই দেখেন আপনি এই পেশেন্ট এখন তার কোনো সাপোর্ট নাই এবং তার কিন্তু প্রস্রাব তার কন্ট্রোল হয়ে গেছে। তার মানে তার নিউরোলজিক্যাল ফাংশনটাও রিগেইন করছে এবং সে তার সাপোর্ট ছাড়া সে হাঁটতে পারতেছে। যে পেশেন্ট ধরেন একা দাঁড়ানোই সম্ভব না, কোনো রকম দাঁড়াবে কিন্তু হাঁটতে গেলে আপনার সেখানে সাপোর্ট লাগে। এইটাই হলো বেনিফিট। এখন মানুষের কাছে অনেক সময় প্রশ্ন করে যে আঘাতজনিত প্যারালাইসিস আর যক্ষাজনিত প্যারালাইসিস দুটোর মধ্যে পার্থক্য কিভাবে করব আমরা? এক সময় ধরেন আঘাতজনিত প্যারালাইসিস, যক্ষাজনিত প্যারালাইসিস কোনোটাই কোনো ভালো ফল পাওয়া যেত না, কিন্তু এখন কিন্তু দুইটাই ভালো ফল পাওয়া যায়। দুটোরই উন্নত চিকিৎসা পদ্ধতি এসেছে এবং মেরুদণ্ডে যদি যক্ষা হয় এটা 100-এ প্রায় 100% চলে আসে। আচ্ছা। আর যদি আঘাতজনিত হয় সব সময় যে 100-এ 100 আসবে তা না, বাট অ্যাটলিস্ট ধরেন আমরা গ্রেডিং যদি বলি অ্যাটলিস্ট এক গ্রেড উপরে আসবে, মানে উন্নতি হবেই, কিছু হলেও উন্নতি হবে। কিন্তু এক সময় এটা চিন্তা ভাবনা ছিল যে না, শুধুমাত্র ডিফারেন্স কোনটা যে ধরেন একটা অ্যাক্সিডেন্ট হয়ে সম্পূর্ণভাবে প্যারালাইসিস হয়ে গেছে, সেইটা ধরেন নিউরোলজি সাধারণত আসে না। কিন্তু কি হয় যে অ্যাটলিস্ট তাকে বসানো যায়, সে ধরেন হুইল চেয়ার হোক, মোটরাইজড হুইল চেয়ার হোক, সে বসতে পারবে। আপনি বসাই দিলেন, হাতটা যদি ভালো থাকে সে সাপোর্ট দিয়ে সে বসে থাকতে পারবে। চেয়ারের মধ্যে বসাই দিয়ে আপনাকে সিট বেল্টের মধ্যে দিলেন, সে ধরেন যদি ওই ইয়েটা কি বলা যায় হুইল চেয়ারটা মোটরাইজড হয় তো নিজে চলবে বা ম্যানুয়ালি সে চলতে পারে, এইটা সুবিধা। যে কারণের জন্য একসময় কিন্তু এটা খুবই নেগলেক্টেড ছিল যে প্যারালাইসিস হয়ে গেছে আঘাতজনিত কারণে, অ্যাক্সিডেন্টের জন্য, এর তো ভবিষ্যৎ নাই। এখন কিন্তু তা না, মানে পরিস্থিতি বদলে গিয়েছে, এখন উন্নত চিকিৎসা আপনি যদি বিদেশ যান অনেক সেন্টার এমন ভাবে করে যে এই কমপ্লিট প্যারালাইসিস পেশেন্ট সে বাজারে যাচ্ছে, সে মার্কেটে যাচ্ছে, বিয়ে অনুষ্ঠানে যাচ্ছে, মানে তার সোশ্যালাইজেশন বলতে যা বোঝায় সামাজিকতা, সে একজনের বাসায় দাওয়াত খেতে যাচ্ছে, সব ব্যবস্থা আছে। তার মানে কোন ব্যক্তি যদি টিউবারকুলোসিসের কারণে বা আঘাতজনিত কারণে প্যারালাইসিস হয়ে যায় সেটাকে আমরা সম্পূর্ণভাবে রিকভার করতে পারব। আপনি টিউবারকুলোসিসে আপনি অলমোস্ট 100% আপনি রিকভারি করে নরমাল লাইফ আসবে। যেটা আমাদের কাছে আরো অনেক আছে, যে আমাদের সেন্টারে তো মোর দেন 1000 আমাদের 1000-এর বেশি পেশেন্ট এরকম প্যারালাইসিস পেশেন্ট অপারেশন করা আছে, যারা একদমই পিছনে ঘা, সম্পূর্ণ প্যারালাইসিস, প্রস্রাব পায়খানায় কন্ট্রোল নাই, সেই মানুষ এখন হাঁটে। আচ্ছা, সম্পূর্ণভাবে হাঁটে। মানে খুব আনন্দের খবর। হয়তো বা প্রত্যেকটা দর্শক এই তথ্যটি শুনে অনেক বেশি উপকৃত হলো যে যারা প্যারালাইসিস রোগে ভুগছেন শুধুমাত্র টিউবারকুলোসিসের কারণে পরবর্তীতে ডায়াগনোসিস হয়েছে, তাদের ক্ষেত্রে সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি এখন আমাদের দেশেই সম্ভব এবং আপনি সেটিকে আপনাদের মতো বিশেষজ্ঞরা সেটিকে সফলতার দোরগোড়ে পৌঁছে দিয়েছেন। আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।